আমরা যে সময়টার কথা বলছি তখন আমেরিকা অত্যন্ত দরিদ্রপীড়িত, সদ্য গৃহযুদ্ধ থেকে মুক্তি পাওয়া কৃষিভিত্তিক এক দেশ। দেশটার আশেপাশে ছোট ছোট যত দ্বীপ আছে সমস্ত দ্বীপে ছড়িয়ে ছিটিয়ে আছে ইউরোপ থেকে আসা শ্বেতাঙ্গ ব্যবসায়ীরা, যারা স্থানীয় জমি জমা, প্রশাসন সহ সব ধরনের ক্ষমতা দখল করে রেখেছে। আর এসব শ্বেতাঙ্গ ব্যবসায়ীদের আঞ্চলিক কেবলা হলো আমেরিকা। প্রশান্ত মহাসাগরের ছোট্ট এক দ্বীপ দেশ হাওয়াই, সেখানকার রানী লিলিও কালানি। হাওয়াই ছিল তখন আখ চাষ আর চিনি উৎপাদনের জন্য বিশ্ববিখ্যাত। তবে সেই আখ চাষ অতি ক্ষুদ্র শ্বেতাঙ্গ কিছু ব্যবসায়ীর হাতে কুক্ষিগত ছিল, আর তারা সবাই আমেরিকান। তাদের আখ চিনির সবচেয়ে বড় ক্রেতাও আমেরিকা। 1890 সালে আমেরিকা একটি আইন করে, যার ফলে আমেরিকার বাইরে থেকে আমদানি করা চিনির উপর বিশাল অঙ্কের ট্যাক্স দিতে হতো। ঠিক এর পরের বছরই হাওয়াইয়ের ক্ষমতায় আসেন রানী লিলিও কালানি। তিনি এসে সংবিধান সংশোধন করেন। অতি অল্প সংখ্যক শ্বেতাঙ্গ ব্যবসায়ীর কবল থেকে দেশকে মুক্ত করার জন্য সাধারণ হাওয়াইয়ান নাগরিকদের ভোটাধিকার দিয়ে সংবিধান সংশোধন করেন। ফলে হাওয়াইতে থাকা শ্বেতাঙ্গ ব্যবসায়ীরা এক ঢিলে দুই পাখি মারতে চাইল। তারা ভাবল, কেমন হয় যদি হাওয়াইকে আমেরিকার অংশ বানিয়ে ফেলা হয়? তাহলে তাদের চিনি রপ্তানির ওপর আর বাড়তি ট্যাক্স দিতে হবে না, আবার রানীর কবল থেকেও মুক্তি পাওয়া যাবে। যেই ভাবা সেই কাজ, সরাসরি মার্কিন নৌবাহিনী নামিয়ে হাওয়াই দখল করে নেওয়া হয়। ক্ষমতাচ্যুত করা হয় তাদের রানীকে। হাওয়াইয়ের সাধারণ নাগরিকদের ভোটাধিকার দিয়ে যে সংবিধান প্রণীত হয়েছিল সেটি বাতিল করা হয়। আর এই পুরো প্রক্রিয়াকে প্রচার করা হয় গণতন্ত্র পুনরুদ্ধার অভিযান রূপে। আর এটাই ছিল আমেরিকার ইতিহাসে সর্বপ্রথম ভিন দেশে অভিযান। আর এখান থেকেই তারা বুঝে যায়, যে কোনো দেশের সরকার উৎখাত করে সেখানে নিজেদের পাপেট বসানো যায়। আমেরিকান সাম্রাজ্যবাদের ইতিহাসে হাওয়াই সর্বপ্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট। আমেরিকার সাম্রাজ্যবাদের প্রথম বলি হলো এই হাওয়াই, যা বর্তমানে আমেরিকার একটি অঙ্গরাজ্য। এই ঘটনার পরের 100 বছর ধরে পৃথিবীর ডজন ডজন দেশে আমেরিকা ভুরি ভুরি সরকার পতন করেছে সিক্রেট অভিযান আর সরকারি আক্রমণ চালিয়ে। আর এই ঘটনার ঠিক 100 বছর পর 1989 সালে আমেরিকা পানামায় আরেকটি অভিযান পরিচালনা করে। তবে এবারের ছদ্মবরণ ছিল মাদকের বিরুদ্ধে অভিযান। অথচ পানামার তৎকালীন প্রেসিডেন্ট ম্যানুয়েল নোরিয়েগো ছিলেন এককালে পুরোদস্তুর ক্যারিবিয়ান অঞ্চলে সিআইএর সবচেয়ে বড় স্পাই। কথিত আছে সিআইএ তাকে মাসে $2 থেকে $3 লক্ষ পর্যন্ত দিত, এবং এই সিআইএই তাকে পানামার ক্ষমতায় বসিয়েছিল। কিন্তু পানামা যখন তাদের পানামা খালে যুক্তরাষ্ট্রের প্রবেশ সীমিত করতে চায়, তখন পানামা সিটিতে সরাসরি 27,000 মার্কিন সেনা পাঠিয়ে পুরো শহরকে তছনছ করে ফেলা হয়। আর নরিয়েগোকে ধরে নিয়ে যাওয়া হয় আমেরিকায়। একটা স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে দিনে দুপুরে আরেকটা দেশের সেনাবাহিনী এসে ধরে নিয়ে যাচ্ছে, ভাবা যায়? এই ঘটনাটিরই পুনরাবৃত্তি হয়তো ঘটতে চলেছে ভেনেজুয়েলাতে। আমরা জানি ভেনেজুয়েলার সাথে আমেরিকার সংঘাত শুরু হয় 1998 সালে, যে বছর প্রেসিডেন্ট হিসেবে হুগো চ্যাভেজ বিপুল ভোটে বিজয়ী হন। 1992 সালে সেনাবাহিনীতে থাকাকালে চ্যাভেজ একবার অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করেছিলেন, কিন্তু সেই অভ্যুত্থানটি ব্যর্থ হয়। তারপর 2 বছর জেল খেটে বের হওয়ার পর তিনি রাজনীতিতে পুনরায় মনোনিবেশ করেন এবং সমাজতান্ত্রিক ধারায় বলিভারিয়ানিজমের কথা বলে দেশে তুমুল জনপ্রিয়তা লাভ করেন। আমরা জানি ভেনেজুয়েলায় রয়েছে পৃথিবীর সর্ববৃহৎ প্রমাণিত তেলের মজুদ, আর চ্যাভেজ ক্ষমতায় এসে এই তেলকে জাতীয়করণ করেন, অবশ্যই তার নিজের দেশের মানুষের কথা ভেবে। আমেরিকান কোম্পানি এক্সন মোবিল, কনকো ফিলিপস আর শেভরনের হাত থেকে তেলের মালিকানা তিনি রাষ্ট্রের হাতে নিয়ে আসেন। ডোনাল্ড ট্রাম্প এই ঘটনাকে চুরি হিসেবে আখ্যায়িত করে থাকেন এখনও। সেই ঘটনার পর থেকেই ভেনেজুয়েলার সাথে আমেরিকার দ্বন্দ্ব শুরু। 2005 সালে আমেরিকা ভেনেজুয়েলার উপর অবরোধ আরোপ করে। ভেনেজুয়েলা খনিজ সম্পদে ভরপুর, কিন্তু অত্যন্ত দরিদ্র একটি দেশ। তেলের টাকায় প্রথম 5 বছরে দেশের দারিদ্র্যের হার 3/2 কমিয়ে ফেলা হয়েছিল, কিন্তু আমেরিকার অবরোধের পরে সবকিছু স্থিমিত হয়ে আসতে শুরু করে। 2013 সালে হুগো চ্যাভেজ মৃত্যুবরণ করলে ভাইস প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতায় আসেন। 2014 সালে তেলের দাম পড়ে গেলে অবরোধ ও দরিদ্রপীড়িত ভেনেজুয়েলার ভয়াবহ অর্থনৈতিক মন্দা নেমে আসে। মুদ্রাস্ফীতি বেড়ে যায় প্রায় 1 কোটি%। 2021 সালে ভেনেজুয়েলা নতুন মুদ্রা চালু করে।
এবং এর ফলে 2022 সালে মুদ্রাস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। যাই হোক, 2014 সালের অর্থনৈতিক সংকটের পরে 2015 সালে ভেনেজুয়েলার আইনসভায় প্রথমবারের মতো বিরোধী দলীয় দল সংখ্যাগরিষ্ঠতা পায়। 2018 সালের প্রেসিডেন্সিয়াল নির্বাচনে মাদুরোকে পুনরায় 6 বছরের জন্য রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। 2019 সালে বিরোধী দলীয় নেতা হুয়ান গুয়াইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করে। আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়ন তাৎক্ষণিকভাবে এই সরকারকে স্বীকৃতি দেয়। তবে চীন, রাশিয়া, তুরস্ক সহ বহু দেশ মাদুরোকে রাষ্ট্রপতি হিসেবে স্বীকৃতি দিয়ে রাখছিল। 2024 সালের নির্বাচনে ব্যাপক কারচুপির পরও বিরোধী দলীয় প্রার্থী বিজয়ী হয়, কিন্তু সুপ্রিম কোর্ট মাদুরোকে বিজয়ী ঘোষণা করে। অবশেষে 2026 সালের 3 জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলায় আক্রমণ চালায়। ইতোপূর্বে তারা ভেনেজুয়েলার আশেপাশে 15,000 সৈন্য মোতায়েন করে রাখে, যা 1989 সালে পানামা আক্রমণের পর ক্যারিবিয়ান অঞ্চলে আমেরিকার সর্ববৃহৎ সেনা মোতায়েন। এখন প্রশ্ন হলো, ভেনেজুয়েলা কেন আমেরিকার টার্গেট? আমরা যদি আমেরিকার দাবিগুলো এক এক করে দেখি, তাহলে সেখানে পাবো যে ভেনেজুয়েলা থেকে প্রচুর পরিমাণ শরণার্থী আমেরিকায় যায়, যার মূল কারণ নাকি মাদুরো সরকারের অত্যাচার ও দারিদ্রতা। কিন্তু বাস্তবে ভেনেজুয়েলা থেকে উদ্বাস্তু হওয়া 8 মিলিয়ন শরণার্থীর খুব কম সংখ্যকই আমেরিকায় গেছেন। এদিকে আমেরিকার দ্বিতীয় দাবিটি হলো, ভেনেজুয়েলা আমেরিকায় মাদক চোরাচালান করে। আমেরিকায় কোন দেশ কী পরিমাণ মাদক চোরাচালান করে এর তালিকা তৈরি করে 2টি প্রতিষ্ঠান। একটি হলো ইউএস ড্রাগস এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা সংক্ষেপে DEA, আরেকটি হলো মার্কিন পররাষ্ট্র দপ্তর। 2024-25 সালের রিপোর্টে এই 2টি সংস্থার কোনোটাতেই ভেনেজুয়েলাকে মেজর সোর্স হিসেবে তালিকাভুক্ত করা হয়নি, বরং দেখা যাচ্ছে হেরোইন আর কোকেইনের 90% আসে মেক্সিকো থেকে। আর এই তালিকায় দ্বিতীয় স্থান দখল করে রেখেছে কলম্বিয়া। 2025 সালের ডিসেম্বরের 15 তারিখ ডোনাল্ড ট্রাম্প ফেন্টানিলকে ব্যাপক বিধ্বংসী অস্ত্র হিসেবে অন্তর্ভুক্ত করেছেন, যা মূলত একটি মাদক, এবং এই মাদকটি হেরোইনের চাইতে 50 গুণ বেশি শক্তিশালী। ফেন্টানিলের প্রধান উপকরণগুলো আসে চীন থেকে, যেগুলো মেক্সিকো এবং কলম্বিয়াতে প্রক্রিয়াজাত হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এখানেও এই 2 রিপোর্টে কিন্তু ভেনেজুয়েলা অনুপস্থিত। ফলে প্রশ্ন থেকেই যায়, আসলে আমেরিকার উদ্দেশ্য কী? আমরা জাস্ট একটা তথ্য দিয়ে আজকের এপিসোড শেষ করব। আমেরিকা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জ্বালানি আমদানিকারক। চীনের পর সবচেয়ে বেশি জ্বালানি আমদানি করে থাকে এই আমেরিকায়, এবং তার সোর্সগুলো হলো মধ্যপ্রাচ্যে। হুগো চ্যাভেজ ক্ষমতায় আসার আগে ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি তেলের বেশ নির্ভরযোগ্য উৎস ছিল, কারণ দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের খুব নিকটেই। সবচেয়ে বড় বিষয় হলো, যদিও মার্কিন যুক্তরাষ্ট্রের নিজেরও তেলের বিশাল মজুদ রয়েছে, কিন্তু সেই তেল অত্যন্ত পাতলা এবং অল্প সালফারযুক্ত। ফলে এসব তেল খুব বেশি পরিশোধন করা যায় না, আর এগুলো থেকে শুধু পেট্রোল পাওয়া যায়। কিন্তু ভেনেজুয়েলার তেল অত্যন্ত ভারী ও অধিক সালফারযুক্ত, ফলে এগুলো অনেকবার পরিশোধন করতে হয়, এবং এই পরিশোধনের ফলে এসব থেকে পাওয়া যায় ডিজেল এবং আরও অনেক ধরনের বাই প্রোডাক্ট, যার কারণে ভেনেজুয়েলার তেলের উপর অবরোধ আরোপ করার পর থেকে পৃথিবীতে ডিজেলের দাম কিন্তু ক্রমাগত ঊর্ধ্বমুখী। ভেনেজুয়েলা এই তেলের সর্ববৃহৎ উৎস, আর আমেরিকার তেল শোধনাগারগুলো কিন্তু এই অধিক সালফারযুক্ত তেল শোধনের জন্যই নির্মাণ করা হয়েছে। প্রিয় দর্শক, এই পুরো আলোচনার পর আমরা আপনার মতামতটা জানতে চাই। ভেনেজুয়েলা কি সত্যি গণতন্ত্র, মানবাধিকার বা মাদক বিরোধী যুদ্ধের অজুহাতে টার্গেট হয়েছে, নাকি এটি সম্পদ, বিশেষ করে তেল কেন্দ্রিক আধুনিক সাম্রাজ্যবাদের আরেকটি অধ্যায়কে উন্মোচন করতে চলেছে? আপনার বিশ্লেষণ, দ্বিমত বা দৃষ্টিভঙ্গি কমেন্টে লিখুন। আমরা জানতে চাই আপনি কি ভাবছেন। এই ধরনের ইতিহাস ভিত্তিক, তথ্য নির্ভর ও সমালোচনামূলক কন্টেন্ট ভালো লাগলে দ্য সিভিক ভয়েসে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে লাইক দিন, আর ভিডিওটি শেয়ার করুন আপনার সচেতন বন্ধুদের। কারণ আমরা বিশ্বাস করি, নাগরিক কণ্ঠ যত শক্তিশালী হবে, ক্ষমতাকে প্রশ্ন করার সাহস তত শক্তিশালী হবে। সবাইকে ধন্যবাদ।